আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। প্রথমে এই দৃশ্যটি দেখে আপনার এমনটাই মনে হতে পারে যে সমুদ্রের উপকূলের কোনো সমুদ্রের ঢেউ হয়তো আছড়ে পড়ছে। তবে বাস্তবতা ভিন্ন কথা বলে, কারণ এটি কোনো সমুদ্রের উপকূল নয়, বরঞ্চ ৩৫ তলার উপরের একটি সুইমিং পুল। এবং প্রশ্নটা হলো, থাইল্যান্ডের ৩৫ তলার উপরে অবস্থিত সুইমিং পুলের ভেতর হঠাৎ করে কেন সমুদ্রের ঢেউ? দেখুন, এটা হয়েছে ভূমিকম্পের কারণে। কারণ গতকালকে হঠাৎ করেই নজিরবিহীনভাবে মিয়ানমার এবং থাইল্যান্ডে ৭.৭ মাত্রার বা কোনো কোনো সূত্রে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে, যার জন্যই কিন্তু এমনটা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুসারে থাইল্যান্ড এবং মায়ানমারের ভেতর যে ভূমিকম্পটি হয়েছে গতকালকে, তার উৎপত্তি স্থল ছিল মায়ানমারের মধ্যাঞ্চলে। দেখুন, পরপর দুইটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পটি হয়েছে মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছাকাছি এবং এর রিক্টার স্কেলে পরিমাণ ছিল ৭.৫। দ্বিতীয় ভূমিকম্পটি হয় মায়ানমারের এবং থাইল্যান্ডের যেই সাগর এলাকা রয়েছে আন্দামান সাগর, সেখানে রিক্টার স্কেলে তার পরিমাণ ছিল ৭.৭। প্রথম কম্পনটি স্থানীয় সময় অনুযায়ী সকালের দিকে শুরু হয়, যার প্রভাব ব্যাংকক পর্যন্ত অনুভূত হয়। দ্বিতীয় কম্পনটিও কিন্তু তার কিছুক্ষণ পরই হয়, আর এই কম্পনেই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিয়ানমারের ভেতর যেহেতু বড় বড় বিল্ডিং এর সংখ্যা কম, আর এই জন্যই কিন্তু তাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা থাইল্যান্ডের তুলনায় অনেকটাই কম। দেখুন, যখন প্রকৃতি তার শক্তি দেখায় তখন মানুষের অনেক কিছুই করার থাকে না। মানুষ চাইলেও কিন্তু কোনো কিছু করতে পারবে না। আধুনিক ইনফ্রাস্ট্রাকচারও সাথে সাথে অনেকটা মমের মতো গলে পড়বে। এই বিল্ডিংটি যেটি দেখছেন ৩০ তলা থাইল্যান্ডের ভেতর বিশ্ব ব্যাংক তৈরি করেছে, যেটার কাজ চলছিল বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় হিসাবে। আর নিশ্চয়ই দেখতে পারলেন কি করে সাথে সাথে মমের মতো এটা ভেঙে পড়ল। থাইল্যান্ডের কর্তৃপক্ষ যেমনটা নিশ্চিত করেছে, এই বিল্ডিং এর ভেতর অলরেডি ২১ জন নিহত হয়েছেন এবং আরো ৮১ জন বর্তমানে এর ভেতর আটকা পড়েছেন। তাদের উদ্ধার কার্যক্রম চলছে। এছাড়াও থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় এই ধরনের আরো অনেক স্থাপনা ভেঙে পড়েছে এবং সেখানে মৃতের সংখ্যা অনেকটাই কিন্তু বেশি। থাইল্যান্ডের ভেতর বর্তমানে জরুরি অবস্থা চলছে এবং দেশটির বিভিন্ন ধরনের উদ্ধারকর্মীর যে দল রয়েছে ব্যাপক ভিত্তিতে তারা কাজ করছেন। মায়ানমারের অবস্থা আরো খারাপ। মায়ানমার দেশটির ভেতর জরুরি অবস্থা জারি করে বিশ্ববাসীর কাছে আবেদন করেছে বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য সহযোগিতা করার। বিশ্ববাসীর কাছে তারা আবেদন করেছে। দেখুন, এটা তাদের জন্য একটা সুযোগও বটে যে এই সুযোগের মাধ্যমে মায়ানমার বিশ্ব দরবারে তার যে কানেক্টিভিটি রয়েছে, বিশেষ করে মায়ানমারের সেনা প্রধানের যে কানেক্টিভিটি রয়েছে সেটা তৈরি করা যাবে। আর এর জন্যই কিন্তু তারা আবেদন করেছে। এখন দেখার বিষয় যে বিশ্ববাসী মায়ানমারের এই ডাকে আসলে কতটুকু সাড়া দেয় এবং তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসে। তবে এই ভূমিকম্প একটি মানবিক বিপর্যয় এই দুই দেশের ভেতর ডেকে এনেছে ঠিকই, তবে এই ক্ষেত্রে কৌশলগতভাবে বাংলাদেশকে মায়ানমারের প্রেক্ষাপটে একটি বড় সুবিধাও এনে দিয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে রেল সেতুর ছবি দেখছেন, এই রেল সেতুর নাম হলো আভা সেতু, যেটার আরেকটা নাম হলো ওয়ার্ল্ড সাংহাই ব্রিজ। এই নামেও এই সেতুটি পরিচিত। মায়ানমারে যে মান্দালয় এবং সাংহাই অঞ্চল রয়েছে তার মধ্য দিয়ে যে ইরাবতী নদী গেছে, সেই নদীর উপর এই ব্রিজটি তৈরি করা হয়েছে। ১৯৩৪ সালে ব্রিটিশরা এই সেতু তৈরি করেছে, যেটা এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এবং মায়ানমারের যোগাযোগ ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা। ব্রিটিশরা এই সেতুটিকে এমনভাবে তৈরি করেছে যাতে করে ১৫ টনের বেশি ওজনের যে যানবাহন সেটা একেবারে নির্বিঘ্নে চলতে পারে। এবং মায়ানমারের যে সামরিক স্থাপনায় লজিস্টিক সাপোর্ট রয়েছে, যত ধরনের সকল কিছু এই সেতু দিয়েই প্রেরণ করা হয়। বাংলাদেশের সীমান্তবর্তী যুদ্ধের জন্য যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য মায়ানমারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ হলো এই সেতুটি। এবং এর মাধ্যমেই বাংলাদেশ সীমান্তের কাছে মংডু শহর এবং আশেপাশের যত অঞ্চল রয়েছে সেখানে মায়ানমার গুরুত্বপূর্ণ লজিস্টিক সাপোর্ট প্রেরণ করতে পারবে। যদি কোনো কারণে এটা বন্ধ হয়ে যায়, অবশ্যই সেখানটা লজিস্টিক সাপোর্টও বন্ধ হয়ে যাবে এবং মায়ানমারের সেনাবাহিনী বিপদে পড়বে। গতকালকের এই হঠাৎ ভূমিকম্পে এই সেতুটিকে ধসিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে ভেঙে গেছে এই সেতুটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটটিকে কেন্দ্র করে একটি ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি করে মায়ানমারের গুরুত্বপূর্ণ এই সেতুটি ভেঙে সরাসরি পানিতে নিমজ্জিত হয়েছে। স্ক্রিন
নিশ্চয়ই আপনারা তার ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন। দেখুন, এটা বাংলাদেশের জন্য কৌশলগতভাবে একটি বড় অ্যাডভান্টেজ, কারণ এই অঞ্চলটির মাধ্যমেই কিন্তু মায়ানমার আমাদের সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট এবং ওয়েপন ডেলিভারি দিত, যেটা এখন বন্ধ হয়ে গেছে বা কাট আউট হয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন, কারণ আমাদের যে কোনো ধরনের মায়ানমারের সঙ্গে যুদ্ধে প্রথমে এই সেতুটিকে উড়িয়ে দিতে হতো, আর এর জন্য আমাদের অবশ্যই বিমান হামলা করতে হতো, নয়তো অন্যান্য হামলার মাধ্যমে এটাকে উড়িয়ে দিতে হতো। কৌশলগতভাবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ প্রকৃতির যে শক্তি রয়েছে সেটা করে দিয়েছে, মহান আল্লাহ পাক এমনটা কিন্তু করে দিয়েছেন। যেমন আমাদের সীমান্তবর্তী এলাকায় মায়ানমারের এখনো যে সকল সামরিক উপস্থিতি রয়েছে সেটা আর থাকবে না। এমনকি আরকান আর্মিও কিন্তু এটার মাধ্যমে বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট এবং বিভিন্ন ধরনের পণ্য মায়ানমারের মূল ভূখণ্ড থেকে আনত। এই জিনিসগুলো এখন হতে পারবে না। কৌশলগতভাবে তারা কোণঠাসা হবে এবং ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কারণে মায়ানমারের স্থানীয় যে বিনিয়োগ পরিস্থিতি রয়েছে এবং তাদের যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে সেটাও অনেকটা কিন্তু দমিয়ে যাবে। সেই জিনিসগুলো বাংলাদেশকে অবশ্যই অ্যাডভান্টেজ দেবে। মানবিক দিক থেকে যদিও এটা বলা ঠিক নয়, তবে তাদের যে পাপের পাহাড়, তারা মানুষের উপর, রোহিঙ্গাদের উপর যে অত্যাচার করেছে, তাদের এই শাস্তি হওয়াটা অনেকটা স্বাভাবিক বিষয় ছিল। দেখুন, একটি দেশকে কোণঠাসা করা বা একটি দেশের বিরুদ্ধে লজিস্টিক দিক থেকে বিজয় অর্জন করা, সেটা দুই দিক থেকে হতে পারে। হার্ড পাওয়ার দিয়ে হতে পারে, সফট পাওয়ার দিয়ে হতে পারে। যদি হার্ড পাওয়ারে যান তাহলে আপনাকে সামরিক আক্রমণ করতে হবে, আর যদি সফট পাওয়ারে যান তাহলে সেটা ওই দেশের ভেতর আপনার সহযোগিতার হাত বাড়িয়ে বা সহযোগিতার কৌশলের মাধ্যমে প্রবেশ করে সেখানে প্রবেশ করতে হবে। বর্তমান ভূমিকম্পে অনেকটাই নাজুক অবস্থা মায়ানমারের। মায়ানমার আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে, বাংলাদেশের কাছেও তারা চেয়েছে এই সহযোগিতা। বাংলাদেশের এই সুযোগটা নেওয়া উচিত। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যের কয়েকটি টিম তৈরি করে মায়ানমারের ভেতর সহযোগিতার জন্য প্রেরণ করা উচিত। এতে করে দুইটি কাজ হবে। প্রথমত, একটি দেশের সেনাবাহিনী আসলে কি ধরনের হওয়া উচিত এবং কতটা মানবিক হওয়া উচিত সেটা বাংলাদেশের সেনাবাহিনীর দেখার মাধ্যমে মায়ানমারের জনগণ অনুধাবন করতে পারবে। আমাদের সেনাবাহিনী যে কতটা মানবিক সেনাবাহিনী, তার যে সফট পাওয়ার সেটা সেই জায়গায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী চালাতে পারবে। এবং দ্বিতীয় কাজ হবে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানকার উপস্থিতি, কৌশলগত সেখানকার পরিস্থিতি বুঝতে আমাদের সহযোগিতা করবে। আমরা সেখানে দীর্ঘ সময় যদি এই উসিলায় থাকতে পারি, সেখানকার বহু কিছু আমরা জানতে পারবো, সেখানকার বহু কৌশল আমরা তৈরি করতে পারবো, যেটা একটি দেশের অভ্যন্তরীণভাবে নজরদারি করার সব থেকে বড় সুযোগ। সময় কারোর জন্য থেমে থাকে না। ভারত বর্তমানে ব্যাপক ভিত্তিতে প্রস্তুতি নিচ্ছে তাদের সেনাবাহিনীর সদস্যদের মায়ানমারে প্রেরণ করতে। বিশেষ করে আমাদের সীমান্ত এলাকায় যে আরকান আর্মির জায়গাগুলো রয়েছে সেখানে তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য এবং আরকান আর্মির সঙ্গে বাংলাদেশের সঙ্গে শত্রুতার বিষয়টি নিশ্চিত রেখে তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জন্য। সুতরাং এটাও বাংলাদেশের জন্য একটা লজিস্টিক চ্যালেঞ্জ যে আমরা অন্তত পরিস্থিতি স্থিতিশীল রাখতে চাই। আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, তবে নিজের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ অ্যাকশনটা নেব, এমন মনোভাব। সুতরাং আমাদেরও কিন্তু পাল্টা এই সফট পাওয়ারের যে গেম রয়েছে সেখানে নামতে হবে। আমাদেরও মায়ানমারের ভেতরে সেনাবাহিনী প্রেরণ করে অন্তত লোক দেখানো হলেও কিছু যে মানবিক কার্যক্রম সেটা করতে হবে। বোঝাতে হবে যে আমরা কিন্তু মানবিক। এই জিনিসগুলো বৈশ্বিক দরবারে, বিশ্ব দরবারে আমাদের যে ভাবমূর্তি রয়েছে সেটা উজ্জ্বল করবে এবং আমাদের বিষয়গুলো যে রাইট সেটাকে আরও বেশি শক্তিশালীভাবে সমর্থন করবে। সুতরাং এই সুযোগ আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, সরকারি সিদ্ধান্ত ভিন্ন হতেও পারে যে এই সুযোগ আর আসবে না। আমাদের এই সুযোগটা ব্যবহার করা উচিত। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।